গাজা এখন ধ্বংসস্তূপ। ফুরিয়ে গেছে খাবার পানি। তীব্র সংকটে পশু খাদ্য খাচ্ছে গাজার মানুষ। দুধের শিশুকে খেজুর দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন মা। এমন পরিস্থিতিতে খাদ্যপণ্য নিয়ে নামা রহমতের ফেরেশতা। ইসরায়েলের আগ্রাসী হামলা আর কড়াকড়ির মধ্যে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো প্রায় অসম্ভব। যেটুকুই যাচ্ছে, সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মিলে যাচ্ছে নবীজির ভবিষ্যৎবাণী। এবার গাজার আকাশ থেকে পড়ছে খাবার ও পানি। গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। মুসা আলাইহিস সালামের জবানে মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সূরা মায়েদার ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ তাআলা একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মেরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাইলের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। সহিহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের ২৮৯৬ নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বদিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে ৪ মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তা হল কাবা, মসজিদে রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে তুর। আকাশ থেকে নামছে সারি সারি প্যারাসুট, সাথে নামছে ত্রাণের বাক্স। ইসরায়েলে আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপ। ফুরিয়ে গেছে খাবার পানি। তীব্র সংকটে পশু খাদ্য খাচ্ছে গাজার মানুষ। দুধের শিশুকে খেজুর দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন মা। এমন পরিস্থিতিতে খাদ্যপণ্য নিয়ে নামা সাদা প্যারাসুটগুলো যেন রহমতের ফেরেশতা। ইসরায়েলের আগ্রাসী হামলা আর কড়াকড়ির মধ্যে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো প্রায় অসম্ভব। যেটুকুই যাচ্ছে সেগুলোর গতি অনেক কম। সংকট মোকাবেলায় সম্প্রতি গাজায় প্যারাসুটে করে ত্রাণ ফেলছে প্রতিবেশী দেশ জর্ডান। এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন দেশটির বাদশাহ কিং আবদুল্লাহ।
7টি C-130 বিমান থেকে ফেলা হয় খাবারের পার্সেল। এর মধ্যে 3টি বিমান ছিল জর্ডানের, বাকি বিমানগুলো মিশর, কাতার, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের। গাজায় জাতিসংঘ ও পশ্চিমা দাতাগোষ্ঠীর ত্রাণ সহায়তার স্থানীয় কেন্দ্র হিসাবে কাজ করছে জর্ডান। যে কোনো ধরনের খাদ্য সামগ্রীর জন্য মরিয়া ফিলিস্তিনের উদ্বাস্তু জনগণ। আটা ময়দার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত তাদের অনেকে। সন্তানের মুখে খাবার তুলে দিতে যে কোনো কিছুই করতে চান তারা। বাচ্চাদের খাওয়ানোর মতো কোনো খাবার নেই, এমনকি এক টুকরো রুটিও না। আমরা এখন গাছের পাতা, গাধার খাবার খেয়ে বেঁচে আছি। আর কি চান আপনারা? আপনি জানতে চাইছেন কেন এসেছি আমি ময়দা নেওয়ার জন্য এসেছি। দেখুন, আমার পা ভেঙে গেছে, তাও আমি এসেছি। আমি একটু ময়দা নিতে এসেছি। আর আপনি জানতে চান আমি কেন এসেছি? আমি গতকালও এসেছিলাম, মানুষজনের পায়ের নিচে চাপা পড়তে হয়েছে। আমি আজকেও এসেছি। মরে গেলেও আমি এক ব্যাগ ময়দা নিয়েই যাব, কারণ আমার বাচ্চাদের আমি কিছু খাওয়াতে পারছি না। সন্তানদের খাওয়ানোর মতো কিছুই নেই। মরে গেলেও আমি আজকে থাকবো, ময়দা নিয়েই যাব। গাজার উপকূলীয় অঞ্চলে আশ্রয় নিয়েছে হাজার হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি। গত সোমবার মোট 4টি ফ্লাইটে প্যারাসুট দিয়ে খাদ্য সামগ্রী ফেলে জর্ডান। এয়ারড্রপের দ্বিতীয় দিনে এবার জর্ডানের সাথে ছিল ফ্রান্স আর্মির একটি দল। জাতিসংঘ ও ফিলিস্তিনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছাতে দেরি করাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ শুনতে চায় না দেশটির প্রশাসন। তারা জানিয়েছে জর্ডানের চালানো ত্রাণ কার্যক্রমে বাধা দেবে না ইসরায়েল। দেশটির এমন মন্তব্য নির্জলা মিথ্যাচার, যার সাথে মিল নেই বাস্তবতার। আগ্রাসনের শুরুতেই উত্তর গাজাকে দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েল। আটার সাথে পশুখাদ্য মিশিয়ে সেগুলো খেয়ে বেঁচে আছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। উত্তর গাজামুখী অর্ধেকের বেশি ত্রাণ সহায়তাকে গত মাসে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। গাজায় কেউ অনাহারে নেই, এমন বিবৃতি দেয় ইসরায়েলের সামরিক বাহিনীর সংস্থা কোগাট। গাজায় ত্রাণ প্রবেশের সমন্বয়ের সাথে জড়িত এই প্রতিষ্ঠান। ইসরায়েলের অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তাকারী জাতিসংঘের সংস্থা আনরাকে সাহায্য দেয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ। এমন পরিস্থিতিতে গাজার মানুষের জন্য লাইফ সেভার হবে জর্ডানের ভূমিকা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।